গুড ইভিনিং ফ্রেন্ডস। আশা করছি আমার এই নতুন প্রতিবেদন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আপনারা একটু হলেও শুনছেন। তো যাই হোক, একটু লিসেনিং টাইমটা বাড়ান আর গল্পটাকে একটু সাপোর্ট করুন। আপনারা যদি একটু কমেন্ট করেন, বলেন গল্পতে আরও বিশেষ কী হলে ভালো হতো, কেমন হলে আরেকটু বেশি এটা টাচই হতো, তাহলে আমার জন্য পরবর্তী গল্পগুলোতে সংযোজনের ক্ষেত্রে সুবিধে হয়। আরেকটা যেটা ভীষণ করে রিকোয়েস্ট, সেটা হলো যে গল্প যেমনই হোক, সার অংশ যা বা আমি যেভাবে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি ভালোবাসার পরিবর্ধিত রূপটাকে, সেটা কিন্তু আপনারা সেইভাবেই নেবেন, আমি আশা করব সেটাই। তো আজকের শেষ পর্বে আমরা চলে এসেছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ডক্টর পল্লবী আর নম্রতার এই বন্ধুত্ব তাদের কি করে পরিপূরক জীবনের দিকে এগিয়ে নিয়ে যায়, আমরা সেটাই আজকে শেষটুকু আমি বলতে চাই আপনাদেরকে। তো সঙ্গে থাকুন, প্লিজ স্টে টিউন উইথ মি। আর রাগ করেও আমায় কিন্তু ছেড়ে টেড়ে যাওয়া যাবে না, তাই না? আহ, ছেড়েই দিন না, যতটা রাগ ছিল একটু সাইড করে দিন, দিয়ে চলুন না, দেখি নম্রতা আর পল্লবী উম, পরের দিন সকালে কোথায় যাচ্ছে। ওকে, প্লিজ কাম, চলুন। তো আহ, পরের দিন সকালটা একটু অন্যই ছিল। তার কারণ যেটা আমরা নর্মালি দেখতে পাই যে দুজন খুব সুন্দর করে ঘুমোচ্ছে, কিন্তু প্রথম চোখটা আজকে একটু অদ্ভুতভাবে, খুব সকালের দিকে প্রায় ভোর 4টে তখন চোখটা খুলেছিল নম্রতার। নম্রতা অদ্ভুত করে একটা কিউট জিনিস নোটিস করলো। তখনও ভোর হয়নি, চারপাশটা খুব একটা আলোও নেই, গাড়ি ঘোড়া চলার শব্দও নেই, একদম শান্ত, ঠান্ডা একটা ভাব যেন বাইরে থেকে আসছে। এইরকম একটা ঠান্ডা পরিবেশ, চারপাশ নিস্তব্ধ, নিজের নিঃশ্বাস আর স্পন্দন সব শব্দগুলো যেমন শোনা যাচ্ছে, তেমনি ভীষণ কাছ থেকে নম্রতা পল্লবীর ঘুমন্ত চোখ দুটোর দিকে তাকিয়ে অদ্ভুত করে ভাবল, কি অদ্ভুত না মানুষটা, ঘুমোচ্ছে কিন্তু কি প্রচণ্ড কেয়ারিং। হাতটা আমার মাথার উপর এখনো রাখা, আর আমার আর একটা হাত নিজের হাতে শক্ত করে চেপে ধরা। ঠিক এমন অনুভূতি হচ্ছে যেন পৃথিবীর কোনো বিপদ, কোনো আপদ, কোনো অসহ্যতাকে ও আমার কাছ অব্দি আসতেই দেবে না। কি জানি বাবা, কোন মুনি ঋষির কোন তপের ফল আমি পেয়ে গেছি। ভাবলে আজকাল অবাক লাগে না, যে যার থাকার কথা ছিল, যাকে পাশে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, সে মানুষটাই রইল না। আর দেখো একে, এ তো আমার কেউই নয়, আমি ওর কেউই নই, কিন্তু আমি তোকে ছেড়ে এখন থাকতেই পারি না। মনে হয় যেন বাবা, মা, দিদি, ভাই, বোন, বন্ধু সবই একটা মানুষের মধ্যে ঢুকে বসে আছে। এই বলে একগাল মিষ্টি হাসি ছড়িয়ে পড়ল নম্রতার মুখে। তারপর এক দুটো দুষ্টু চুল ডক্টর পল্লবীর মুখের ওপর উড়ে উড়ে এসে একটু ডিস্টার্ব লাগাচ্ছিল। চুল দুটো আস্তে করে সরিয়ে দিয়ে গালটা টিপে দিয়ে বলল, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, বলো বলো বলো, কি 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 হয়েছে? তুমি উঠবে না? কটা বাজে? হ্যাঁ? এই বলে পল্লবী টেবিলের পাশে রাখা নিজের হাতঘড়িটা হাতে নিয়ে বোঝা বোঝা চোখেই দেখল যে সবে 4:45। নম্রতার দিকে তাকিয়ে বলল, এত সকালে কোথায় যাবো গো, যে এত ভোরে তুমি উঠছো? উফ, যেতে হবে না, ওরম করলে হয়, ওঠো, ওঠো ওঠো, এবার ওঠো তো। আর শোয়া যাবে না বাবু, ওঠো। উঠছি ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু বললে না। কালই তো বললাম তোমায়, ইট ইজ এ সারপ্রাইজ না। ওকে ওকে ওকে, চলো যাও, তুমি আগে বাথরুমে যাবে না আমি? না তুমিই যাও, আমার আমি আমি চলে যাব। এই বলে প্রায় একরকম বিছানা থেকে ঠেলেই তুলে দিল পল্লবীকে নম্রতা। পল্লবী ঢুলু ঢুলু চোখে
আলতো আলতো পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেল। তারপর নম্রতা সোজা ফোন করলো গাড়ি কাকুকে আর জানিয়ে দিল 1 ঘন্টার মধ্যে যেন সে ফ্ল্যাটের তলায় চলে আসে। এই বলে ফোনটা রাখতে না রাখতেই পল্লবী বাথরুম থেকে বেরিয়ে এসে বলল, আমার হয়ে গেছে, এবার তুমি চলে যাও, আমি চা খাবে তো? বললো, হ্যাঁ, চা খাবো। তুমি তুমি কিন্তু তাড়াতাড়ি রেডি হও, হ্যাঁ? ওহ, কে কাকে বলছে? তুমি সুন্দরী হতে বসলে বুঝি একদিন গোটা দিন সাজবে, আর আমি এই খোলের মতন 2-4টে জামা পরে নেবো, হয়ে গেল। জুতো পরে নেবো, চশমাটা চোখে নিয়ে নেবো, পনিটেল বেঁধে নেবো, হাতে ঘড়িটা পরে নেবো, হয়ে গেল সাজুগুজু। তা কেন? তোমার জামা আমি বার করে রেখেছি, তুমি আজকে ওটা পরবে। এই বলে হঠাৎ নোটিস করলো পল্লবী যে সোফার ওপর ভাঁজ করা একটা পিঙ্ক লং কুর্তি আর একটা ব্ল্যাক জিন্স, কিউট কম্বিনেশন, আর একটা পিঙ্ক কালারের ডায়ালের ঘড়ি, টাইটানের। সঙ্গে সঙ্গে নম্রতার দিকে তাকে বলি, এটা কখন নিয়ে এলে তুমি? উফ, সব কথায় কথা, সব কথায় কথা। আমি কখন নিয়ে এলাম, কোথা থেকে নিয়ে এলাম জানা খুব দরকার। তুমি তো, তুমি কিন্তু ভালো লাগে না, আমি কিন্তু আড়ি করবো। আচ্ছা 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 আচ্ছা, আড়ি কেন? আমি তো শুধু জিজ্ঞেস করলাম তুমি কখন নিয়ে এসছো। এনেছি, তোমারও তোর কি আছে, ভাল লাগে না কিন্তু। আচ্ছা বাবা, দেখি এদিকে মুখটা দেখি, অত রাগ করলে হয়? আচ্ছা, আমি তো তোমার থেকে বড়, আমি তোমায় জিজ্ঞেস করেছি মাত্র, না? আর তো কোনো কথা বলিনি। উম, তাই জিজ্ঞেস করবে কেন? আমি কি তোমার জন্য ভালোবেসে কিছু আনতে পারি না? নিশ্চয়ই পারো, সারা পৃথিবীটাকে নিয়ে আসতে পারো। ওকে, তুমি যাও, রেডি হও, আমি এটা পরে তাড়াতাড়ি রেডি হচ্ছি, ওকে? এই বলে পল্লবী তড়িঘড়ি জামাটা নিয়ে পাশের ঘরে চলে গেল। গিয়ে পরে নিয়ে কোনো ক্রমে তৈরি হয়েই ছিল কি নম্রতা পিছন দিক থেকে এসে বলল, কিউট, তোমার কত সুন্দর দেখতে লাগছে। সুন্দর লাগছে আমায়? হ্যাঁ গো, তোমার ছোট্ট ওই কানের দুলটা, কপালে কোনোদিন তোমায় টিপ দিতে দেখিনি, আজকে টিপটা, ঠোঁটে হালকা লিপস্টিক, ভাই রে ভাই, তোমায় তো কিউট মানে। কতজন যে রাস্তায় ফ্ল্যাট হবে জানো ডাক্তারবাবু? আবার আজে বাজে কথা, অমনি আমার দিকে ফ্ল্যাট হয়ে যাবে। বলি তোমার তোমাকে দেখে কি হবে তাহলে? সব হার্ট অ্যাটাক? হার্ট অ্যাটাক? আজকাল লোকের হার্ট আছে যে সেটাতে অ্যাটাক পড়বে? এই বলে দুজনে বিশাল হাসতে শুরু করলো। তারপর পল্লবীর সাথে সাথে নম্রতাও ভীষণ সুন্দর করে কিউটলি দুজনে রেডি হয়ে গেল। রেডি হয়ে এবার চারপাশ বন্ধ করে ফ্ল্যাটটা চেক করে নিয়ে দুজন নেমে এলো লবিতে। লবিতে এসেই পল্লবী হাঁ, ই কি, গাড়ি কাকু দাঁড়িয়ে। সোজা হেঁটে গিয়ে বলল, কাকু তুমি এত সকালে? হ্যাঁ, আমি আসবো না তো আর কে আসবে তোদের নিতে? আর কেউ আছে আমার মতো পাগল যে তোদের মতো পাগলদের সামলাবে? কাকু, পাগল টাগল বলো না অমন করে, নিজেকেও বলছো আমাকেও। থাক, অনেক হয়েছে, ওটা গাড়িতে, আকাশ। এই বলে তাড়াতাড়ি ওরা দুজন গাড়িতে উঠে পড়ল। এরপর সোজা ছুটল গাড়ি কলকাতার উদ্দেশ্যে। বেশ খানিকক্ষণ যাবার পর নম্রতা এইবার পল্লবীর দিকে তাকে মিটিমিটি হেসে বলল, ডাক্তারবাবু, তুমি রাস্তার এধার ওধার কি দেখছো? অ্যাকচুয়ালি নম্রতা, কিছু দেখছি না, কিছু না। না বলো, তুমি কি দেখছো? এত টেনশন করলে তো আবার আমার মাথাটা খারাপ হয় না। বলো কি দেখছো? অ্যাকচুয়ালি আমি ভাবছি, আমরা যাচ্ছি তো কোথায় যাচ্ছি? আম, দেখো, সারপ্রাইজ ঠিকই, বাট পুরোটা সারপ্রাইজ না থাকাই ভালো। অ্যাকচুয়ালি আমরা এখন কলকাতা এয়ারপোর্টে যাচ্ছি। এয়ারপোর্ট? এয়ারপোর্টে কেন? কেউ আসবে নাকি? তার সাথে আমরা যাব? উম, আমরাই যাব। তো আমরা এয়ারপোর্টে কোথায় যাব? আম, ডাক্তারবাবু, আমার দিকে তাকাও একটু। এই বলে মিষ্টি করে হাতে পল্লবীর গালটা চেপে ধরল নম্রতা। এরপর বলল, অ্যাকচুয়ালি আমরা পুনে যাচ্ছি।
বাবা মার সাথে দেখা করব, বাড়ির সবার সাথে তোমার দেখা করাবো, তাই। আর আজকে শিবরাত্রিটা আমরা আমাদের পৈতৃক ভিটে শিবলিঙ্গে জল ঢালবো, তাই তোমায় নিয়ে যাচ্ছি। ওখানে একবার গিয়ে আমি মানত করেছিলাম, সব কিছু ঠিক হয়ে গেলে আমি আমার সব থেকে প্রিয় মানুষটাকে তোমার কাছে এনে দেবো। ভোলা মহেশ্বর এখনো তোমার অপেক্ষায় আছেন। এই বলতেই নম্রতার চোখটা চিকচিক করে উঠল, এক ফোঁটা জল গাল বেয়ে বেরিয়ে এলো। আর তা প্রমাণ দিল যে নম্রতা জীবনে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তার থেকে যা চলে গেছে হয়তো সেটা তার উপযুক্ত ছিল না। আর সে যেটা ডিজার্ভ করে সে হলো এরকম একটা পোক্ত বন্ধু, যা ভগবান তাকে দিয়েছে। তাই ভগবানের কাছেই তার দেওয়া উপহারটা একবার নিয়ে যেতে চায় সে। পল্লবী নিষ্পলক দৃষ্টিতে নম্রতার দিকে তাকিয়ে রইল, কিছু বলল না। কেমন যেন ভেতর থেকে শূন্য হয়ে যাওয়া মনটা হঠাৎ আজ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল। কি আশ্চর্য না, এতগুলো বছর আমি চুপ করে শুধু এটাই চিন্তা করেছি, আমার মধ্যে সেই সব কোনো কিছুই নেই যেটা দিয়ে একটা মানুষকে ধরে রাখা যায়, একটা মানুষকে পরিপূর্ণ করতে পারি আমি। কিংবা এই সারা পৃথিবী যখন শুধু কারণের পেছনে ছুটছে, কারণ না থাকলে কোনো কার্যই হয় না, সেইখানে কারণহীনভাবেই একটা সম্পর্ক সেও ডিজার্ভ করে, সেও পেয়ে যেতে পারে। কেন জানি আজ মনে হচ্ছে আকাশ আর সাগর যেখানে মেশে, ছুটে সেখানে চলে যাক সে। আকাশের খানিকটা ভেঙে নিয়ে তার পেয়ালায় গুলে সে সময়টাকে বইয়ে দিক অন্য খাতে, এক ঢোকে চোঁ চোঁ করে সেই সময়টাকে গিলে খাক। আর ইউনিভার্সকে বলে দিক এই সময়টা ধরা থাক, আটকে যাক সব কিছু, চারপাশে এগিয়ে যাক, শুধু সে যেন এই মুহূর্তে আটকা পড়ে। কিন্তু এই অনুভূতির কোনোটাই সে বুঝতে দিল না নম্রতাকে, বরঞ্চ পরম স্নেহে তার মাথায় হাত রেখে নিজের বুকের ওপর তার মাথাটাকে টেনে নিয়ে চোখের জল মুছিয়ে বলল, বাড়ির লোকের সাথে দেখা করাতে চাইছো? সে তো ভালো কথা, কষ্ট পেও না। যা তোমার থেকে চলে গেছে না, ওটা তোমার উপযুক্ত কোনোদিন ছিলই না। ইউ ডিজার্ভ মোর। দেখো, একদিন একটা খুব ভালো মানুষ তোমার জীবনে আসবে আর তোমায় প্রচুর ভালোবাসবে, বুঝলে পাগলি কথাকারে। এই বলে গাড়ি আরও জোরে এগিয়ে গেল সোজা কলকাতা এয়ারপোর্টে। গাড়ি কাকু দুজনকে নামিয়ে দিয়ে একটা হালকা শিয়র সেরে এটাই বলল, হ্যাপি জার্নি। অনেক দিন পর তোরা একসাথে কোথাও দূরে বেড়াতে যাচ্ছিস, চিন্তা থাকবে, পৌঁছে ফোন করিস। পাগলামি করতে করতে ভুলেই গেলি যে এখানে একটা বুড়ো কাকু তোদের অপেক্ষায় থাকবে। আমি বাপিকে বলে দেবো, রাতে ফোন করে নিস, বুঝলি? যা। এই বলে দুজন চলে গেল সোজা এয়ারপোর্টের ভেতরে। প্রায় মিনিট 40 পরেই অ্যানাউন্সমেন্টিং ডিপার্টমেন্ট থেকে জানান পড়ল যে তাদের তাড়াতাড়ি চেকিং পয়েন্টে যেতে হবে। এরপর সব কিছু সেরে আরও 30 মিনিট অপেক্ষার পর উড়ান ভরল তারা পুনার উদ্দেশ্যে। পুনা এয়ারপোর্টের পর তারা যখন বেশ খানিকটা এগিয়ে গিয়েছে, এয়ারপোর্টের ওয়েটিং লবিতে দূর থেকে দেখতে পেল নম্রতা যে তার বাবা মা দাদা বৌদি এভরিওয়ান ইজ স্ট্যান্ডিং দেয়ার। প্রচণ্ড আনন্দে সব কিছু ফেলে ফুলে দিয়ে দৌড় সোজা তাদের দিকে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তো সব্বাইকে জড়িয়ে ধরে ভীষণ করে আনন্দে লাফাতে লাগলো নম্রতা। খানিক মুহূর্তে অদ্ভুত একটা আনন্দময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটা সম্পূর্ণভাবে অ্যাবজর্বেশন দিয়ে একটা অন্য লহমা দিয়েছিল। আর এটা দূর থেকে দাঁড়িয়ে দেখছিল ডক্টর পল্লবী। আমাদের পল্লবীদি।
সে দেখছিল যে পরিবার নামক জিনিসটা আজও হারিয়ে যায়নি, আজও কোথাও কোথাও আটকে আছে। হুম। পল্লবী এটাই দেখছিল যে নম্রতা তার পরিবারের কাছে কতটা ইম্পর্ট্যান্ট, সব কিছুর পরও, এত কিছুর পরও। খানিক মুহূর্ত পর হঠাৎ নোটিস করলো যে মধ্যম বয়সী একজন মহিলা তাকে অদ্ভুতভাবে দূর থেকে স্থির চোখে তাকিয়ে আছে। পল্লবী বুঝতে পারলো যে এটাই সম্ভবত নম্রতার মা, যার সাথে সে অনেকবার ফোনে কথা বলেছে, কিন্তু ছবি ছাড়া কোনোদিন চাক্ষুষ তার সাথে আলাপচারিতায় সে আসেনি। যাই হোক, যতক্ষণ নম্রতা না ডাকে পল্লবী যেতে পারছে না, আচমকা নম্রতা সব কিছু ছেড়ে দিয়ে ছুটে এলো পল্লবীর কাছে। এসে বলল, এসো এসো, আমার 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 সবার সাথে দেখা করো। পল্লবী একটুখানি ইতস্ত হয়ে পড়ল। হওয়াটাই স্বাভাবিক, একটা অচেনা পরিবারের সামনে এভাবে যাওয়াটা পল্লবীর মতো একটু সেলফ সেন্টার্ড বলবো না, কিন্তু খুব একটা যে ভীষণ মিলনে মিশুনে একটা ক্যারেক্টারে সেরকম তো ওর নয়। সিলেক্টেড পার্সনটার সঙ্গে সে খুব ভীষণ খোলামেলা, এটাই। যাই হোক, আমাদের চারপাশে এরকম বহু মানুষই আছে হয়তো, যারা হয়তো সিলেক্টেড মানুষের সাথে ভীষণ খোলামেলা হাসি ঠাট্টা বন্ধুত্বর মধ্যে দিয়ে কাটায়, কিন্তু সবার জন্য ঠিক সেরকম না, একটু রিজার্ভ গোছের। আমাদের ডাক্তারবাবুটিও সেরকম, আমরা প্রথমেই বলেছি। তো যাই হোক, পল্লবীর হাতটা শক্ত করে নম্রতা এবার ধরল, তোর বলে, এসো, আজ আমি আমার গোটা পরিবারের সঙ্গে দেখা করাই যে তার মেয়ে সত্যি সত্যি গোটা জীবনের উপার্জন দিয়ে কি উপার্জন করেছে। এসো। এই বলে বেশ বলিষ্ঠ শরীরের ভঙ্গিমায় সে পল্লবীর হাতটা চেপে ধরে নিজের পরিবারের সামনে এসে দাঁড়ালো। বাবা, মা, এটা হলেন ডক্টর পল্লবী, আমার বন্ধু, আমার সব থেকে নিজের মানুষ তোমাদের পর যদি কেউ হয়ে থাকে তো। আমার পরিবারের যতটা গুরুত্ব আমার জীবনে আছে, আমার স্পন্দনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষই এটা। ডক্টর পল্লবী, আলাপ করিয়ে দিই, এটা হলেন আমার বাবা মা। এরপর সে ঘুরে দাঁড়ালো নিজের দাদা বৌদির দিকে। দাদাকে বলল, দাদা বৌদি, ইনি হলেন ডক্টর পল্লবী, এটাই আমার বন্ধু। নম্রতার বৌদি এক রাস আনন্দ নিয়ে ডক্টর পল্লবীকে জড়িয়ে ধরে বললেন, তাহলে তুমি সেই ডাক্তারবাবু, হ্যাঁ, যে আমার এই পাগলিটাকে সামলে রেখেছ? না না, ও পাগলি না, মানে ওই আর কি, একটু একটু অবুঝ আছে, একটু স্টাবান। স্টাবান? শুধু একটু স্টাবান? না, আপনাদের বন্ধুত্ব বুঝতে পারছি বেশ জমজমাট পরিস্থিতিতে, নাহলে এইরকম একটা উচ্চিংড়ে প্রকৃতির মানুষকে আপনি যদি বলেন একটুখানি স্টাবান, তাহলে বুঝতে হবে যে হয়েছে, আপনার মাথাও খারাপ করে ফেলেছে। এরপর পল্লবীর দাদা হাত বাড়িয়ে একটা সৌজন্যমূলক হ্যান্ডশেক সেরে বললেন, ওয়েলকাম টু আওয়ার হোম, এটা আপনারও বাড়ি। আমার বোন যদি আপনার হয়, মানে এটা আমরাও আপনারই, আমিও আপনার দাদার মতোই। থ্যাংক ইউ স্যার। বলে বেশ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা ভদ্রমহিলার দিকে এইবার নজর তাকালো পল্লবী। হ্যালো ম্যাডাম। হ্যালো ম্যাডাম বলার সঙ্গে সঙ্গেই পল্লবীকে প্রায় চেপে জড়িয়ে ধরল নম্রতার মা। অদ্ভুত সেই আলিঙ্গন, একটা অদ্ভুত অনুভূতি ছড়িয়ে গেল ডক্টর পল্লবীর সারা শরীরে। মনে হলো কতদিন সে এই স্নেহ থেকে বঞ্চিত ছিল, কতদিন, কতদিন সে এইভাবেই তার মাকে জড়িয়ে ধরতে চেয়েছিল, কতদিন এটা চেয়েছিল তার মা তাকে জড়িয়ে ধরুক, কিন্তু পায়নি, পায়নি সে। আজ হঠাৎ করে এক মুহূর্তে ভগবান কি করে তার জীবনটা এভাবে কানায় কানায় পরিপূর্ণ করে দিচ্ছে, পল্লবী বুঝতে পারছিল না। তাই এবার খুব শক্ত করেই হাঁক ব্যাক করলো পল্লবী নম্রতার মাকে। বলল, মা, তুমি ঠিক আছো? এই কথাটা বলার পরেই নম্রতার মা অদ্ভুত করে পল্লবীর দিকে তাকিয়ে বলল, তুই কে রে?
এমন করে তো কেউ মা বলে না রে। তুই কে? এই কথাটা বলার পরেই নম্রতা পল্লবীর দিকে এগিয়ে বলল, ডাক্তারবাবু, এটা তোমারও মা? তুমি বলছো না কেন তুমি কে? বলে দাও। পল্লবী নিজেকে সামলে আর রাখতে পারল না। দু চোখ বেয়ে জল বেরিয়ে এলো ওর। কাঁপা কাঁপা গলায় বলল, মা, আমি তো তোমারই মেয়ে। হ্যাঁ, এটুকুই বলতে পেরেছিল। তারপর আবেগ ঘন হয়ে আর একবার দুজন দুজনকে জড়িয়ে ধরল। মনে হলো কত যুগের চেনা মানুষ কতদিন একজন অন্যজনের থেকে দূরে থেকে আর সহ্য করতে পারছে না। কি করে আরো কাছে আসা যায়? মা মেয়ের এই মিলন দৃশ্য বোধহয় প্রকৃতির সবচেয়ে সেরা দৃশ্যগুলোর মধ্যে একটা। ওই মুহূর্ত এমন একটা মুহূর্ত যেটা চিরকালের মতো প্রকৃতিতে রিজার্ভ হয়ে থাকার মতন। এরপর তারা উদ্দেশ্য দিল তাদের পৈতৃক ভিটের সেই পূজা দালানের দিকে। তারা পৌঁছে গেল তাদের পুরনো পৈতৃক ভিটেতে, যেখানে তাদের পূজা দালান আছে। নম্রতা বেশ সুন্দর করে একটা শাড়ি পরেছিল, আর পল্লবীকেও একটা মিষ্টি ইয়েলো কালারের শাড়ি দিয়েছিল পরার জন্য। দুজনেই বেশ মিষ্টি দেখাচ্ছিল, বেশ মাটো মাটো মুখ নিয়ে দুজন এগিয়ে গেল পূজা মণ্ডপের দিকে, যেখানে একটা কোষ্ঠী পাথরের বড় শিবলিঙ্গ, দেখেই বোঝা যাচ্ছিল বহু বছরের পুরনো দুর্গা দালান। তার ধারেই এই শিবলিঙ্গটি বসানো। সেখানে আজকে শিবরাত্রি উপলক্ষে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। পুরোহিত মশাই পুজো করে গেছেন একটু আগেই। এইবার বাড়ির মেয়েরা বউরা পুজো করবে বলে, তাই এই বাড়ির প্রথম দুই মেয়ে এইবার এগিয়ে গেল পূজার জন্য। শুরু করলো নিজেদের পূজা অর্চনার রীতি রেওয়াজ। খানিকক্ষণ পর যখন সেটা শেষ হলো, নম্রতা ঠাকুরের কাছে হাত জোড় করে পল্লবীকে এগিয়ে দিল। বলল, ভোলা মহেশ্বর, তুমি সব জানো, তুমি এটাই তো আমায় দিতে চেয়েছিলে না? ধন্যবাদ তোমাকে। এই পাষণ্ড পৃথিবীতে একটা মানুষকে তুমি আমাকে পাঠিয়েছ উপহার হিসেবে। কৃপা রেখো আমার উপর, সারা জীবন যেন এই মানুষটা আমার সঙ্গে থেকে যায়। ওকে ভালো রেখো, ওকে বড় করো, ও যেন সবার পাশে দাঁড়াতে পারে, প্রতিটি আর্ত মানুষের পাশে দাঁড়িয়ে তার জরাগ্রস্ত রোগগ্রস্ত শরীরকেও সুস্থ করতে পারে। পরমেশ্বর, যদি সব কিছু তোমার হাতেই থাকে, তাহলে তুমি ওকে সুখী করো, ওকে পরিপূর্ণ করো। এর বেশি আমি তোমার থেকে কিচ্ছু চাই না। নম্রতার এই কথাগুলো শেষ হওয়ার পর পল্লবী চুপ করে নম্রতার দিকে তাকিয়েছিল। কখন যে অসাড়ে চোখ থেকে জল বেরোচ্ছিল সে নিজেও জানতো না। এটা তার প্রায়ই হয় ভগবানের কাছে এসে, কিন্তু আজ যেন একটা মিক্সড ফিলিংস। শিবলিঙ্গের দিকে তাকিয়ে এবার পল্লবী মনে মনে বলল, প্রভু, আমি নিজের জন্য চাওয়ার আর কিছুই খুঁজে পাই না। তবু যদি আমি কিছু ভালো করে থাকি, কিছু ঠিক করে থাকি, কখনো অনৈতিক না হয়ে থাকি, নিজের কাজের প্রতি নিষ্ঠাবান হয়ে থাকি, তাহলে এই মেয়েটাকে দেখো। আর কোনো খারাপ মানুষের সংস্পর্শে ওকে আসতে দিও না, যে ওর মনটাকে টুকরো টুকরো করে। ওকে তুমি একটা ভালো মানুষ দিও, ওকে সুখী করো, ওকে ওর জীবনে পরিপূর্ণ করো। যা ও চায়, যা ওর জন্য সঠিক, যা ওর জন্য ভালো, তুমি ওকে দিও। ওকে ভালো রেখো প্রভু। আমি রয়ে গেলাম তোমার দেখানো পথ চলার জন্য, কিন্তু তার পরিবর্তে আমার কিছুই আর দরকার নেই। জীবনের মানেটা হারিয়ে গিয়েছিল, আবার তুমি ফেরত দিয়েছ একটা মানুষের মধ্যে দিয়ে। এটাই আমার জন্য অনেক। তুমি ওকে ভালো রেখো। এই বলে পুজো শেষ হলো। এরপর ওরা প্রত্যেকেই ফিরে গিয়েছিল নিজেদের বাড়িতে। হাসি ঠাট্টা নানা গল্পের মাঝখান দিয়ে
বেশ সুন্দর একটা সময় কাটতে শুরু করেছিল। এরপর দুজন একটু বিশ্রাম নিতেও চলে গেল। তখন ঘড়িতে বিকেল 4টে। নম্রতা হঠাৎ পল্লবীকে এসে জানান দিল তাদের একটু বেরোতে হবে। এই কথা শুনে পল্লবী বলল, আবার বেরোতে হবে? কেন, বাড়ির লোকের সঙ্গে তো থাকি না। হুম, থাকবে তো ঠিক আছে, বাট আমাদের বেরোতে হবে। আর বাড়ির লোকও তো আমাদের সঙ্গে যাচ্ছে। বাড়ির লোক আমাদের সঙ্গে যাচ্ছে? কোথায় যাব আমরা? চলো, ইট ইজ অলসো আ সারপ্রাইজ। এই যে ম্যাডাম, সারপ্রাইজের পর সারপ্রাইজ দিচ্ছেন, এবার তোমায় বলতেই হবে। আবার কি? ও বাবা, আচ্ছা, কোন দিন আমি তোমার মনে এরকম একটা জায়গা তৈরি করেছি যে এইরকম একটা সারপ্রাইজ দিলে বোধহয় তোমার খারাপ লেগে গেছে? না, সেটা কোনো দিন হয়নি। কিন্তু আবার কি সারপ্রাইজ বাবা? এই যে তুমি আমাকে একটা পরিবার দিলে, এই যে একটা মা, যে মাতৃত্ব, যে ভালোবাসার জন্য আমি সারা জীবন অপেক্ষায় ছিলাম, সেটা দিলে, এটাই তো অনেক হলো না? আমার বেঁচে থাকার কারণটা আমি ফেরত পেয়েছি, আবার কি দেবে বাবা? অনেক হয়েছে। হুম, অনেক হয়নি, একটুখানি হয়েছে। আর শুনুন ম্যাডাম, আমার গোটা জীবন জুড়ে আপনাকে অনেক কিছু দেওয়ার আছে। এখন চলো, রেডি হয়ে নাও। একটু আশ্চর্য করেই পল্লবী তাকে দেখলো যে যে পোশাকটা তাকে পরতে দেওয়া হচ্ছে এটা খানিকটা পার্টি ওয়্যার, বাট লিটল বিট অফিসিয়াল। এরপর পল্লবী নম্রতার দিকে তাকে একটু জিজ্ঞাসু দৃষ্টিতেই বলল, এইরকম একটা জামা কাপড় পরে কোথায় যাচ্ছি আমরা দুজন? আম, যাচ্ছি কোথাও। গেট রেডি ম্যাডাম, গেট রেডি, তৈরি হয়ে নিন। এই বলে ঘর থেকে বেরিয়ে গেল নম্রতা। এরপর যখন দুজনের দেখা হলো, নম্রতাকে দেখে পল্লবীর চোখ প্রায় স্থির। একটা ওয়ান পিসে এত মিষ্টি মেয়েটাকে দেখতে লাগছে, বাহ, ভাল লাগছে তো। আর এইদিকে নম্রতার চোখ স্থির হয়ে গেল পল্লবীকে দেখে, যে অফিসিয়াল ড্রেসটা পল্লবীকে এত স্মার্ট, এত সুন্দর, ওর কিউটনেসটাও নষ্ট হয়নি, আর বোল্ডনেসটাকে এত বাড়িয়ে দিয়েছে। পল্লবীকে এরকম তো সে কখনো দেখেনি। তাহলে যারা ওকে বডি শেমিং করে কথা বলে, ওকে আনস্মার্ট বলে, তারা তো একদম বোকা। পল্লবীর এই রূপটা তো তাদের একদম জানা নেই, তাই দুষ্টুমি করেই পল্লবীর অলক্ষ্যেই একটা ছবি তুলে রাখলো, আর ঠিক করলো এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে। যারা ওকে নিয়ে এদিক ওদিক কথা বলে, মুখে একটা সোজা থাপ্পড় হবে তাদের। এই বলে সবাই মিলে তারা বেরোলো কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু ঠিক কোথায় এখনো কিন্তু পল্লবী জানে না। দুর্দান্তভাবে একটা সুন্দর বিকেলের সূত্রপাত। তারা পৌঁছলো একটা অনেক বড় ব্যাঙ্কোয়েটসের সামনে। পল্লবী কিছুতেই বুঝতে পারছে না যে তারা কোথায় এসেছে। এদিকে নম্রতার দাদা, বৌদি, মা, বাবা সবাই যে একটা এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কিন্তু পল্লবী বেশ ভালো বুঝতে পেরে গেল। কিন্তু কেউ কেন তাকে রিভিল করছে না যে এত তারা এক্সাইটেড কেন, ফার্স্ট অফ অল, আর সেকেন্ড থিংস, তারা কোথায় যাচ্ছে। এনিওয়ে, আমরা দেখে নিই কোথায় যাচ্ছে। একটা বড় লবি পেরিয়ে প্রায় একটা অডিটোরিয়াম রুমে ঢুকলো সবাই। অডিটোরিয়াম রুমে ঢোকার সঙ্গে সঙ্গেই দেওয়ালের মধ্যে অদ্ভুত সব পোস্টার। সেই পোস্টারে কিছু ক্যারেক্টার, আর্ট ক্যারেক্টার, তার মধ্যে বড় বড় করে লেখা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ডক্টর পল্লবী খানিকটা অসুবিধা হলো বুঝতে, যে কারণ এইরকম একটা পরিবেশ, যেটা বোঝাই যাচ্ছে একটা অফিসিয়াল ব্যাপার, কিন্তু সেখানে এরকম পোস্টার কেন, বিভিন্ন শেপের ব্যানার, বিভিন্ন কোয়েটস লেখা তাতে। যাই হোক, ঘটনা যাই ঘটুক, ক্রমশ প্রকাশ্য, তাই প্রায় নিজের হাতের কবজির ওপরের পালসটাতে আঙুল রাখতেই
ডক্টর পল্লবী বুঝতে পারল পালস রেট প্রায় 120 ছুঁই ছুঁই। না, লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করলো সে। সাডেনলি সে অনুভব করলো তার হাতের ওপর একটা হাতের চাপ। সেটা আর কারণ না, নম্রতার। নম্রতা হাতে চাপ দিয়ে বলল, ডাক্তারবাবু, টেনশন করছো নাকি তুমি? নম্রতা, দেখো, আমি সত্যি বুঝতে পারছি না, প্লিজ বলো। তুমি তো জানো আমার এরকম আবহাওয়াটা কেমন লাগে। লাগালাগির কিছু নেই, আমি তো তোমার সাথে আছি। এটা আমার একটা অফিসিয়াল পার্টি, তাই আমরা এসেছি এখানে। অফিসিয়াল পার্টি? বাট ওয়াই অফিসিয়াল? তুমি তো বললে তুমি পরিবারের সঙ্গে দেখা করতে এসছো। এখানে অফিসিয়াল পার্টির কথা তো তুমি আমায় জানাওনি। বলেছিলাম না একটা অনেক বড় সারপ্রাইজ আছে, তাই বলিনি। আই সি, তোমার প্রমোশন, ট্রিটটা কিন্তু ছাড়বো না আমি। সারা জীবনটাই তো আমার ট্রিট তোমার জন্য। কিচ্ছু ছিল না, বসো না, দেখো কি হয়। ওকে ওকে, কুল। এইবার পল্লবী বেশ গা এলিয়ে দিল সিটে এবং এনজয় করতে থাকলো চারপাশের আবহাওয়া। কি স্মার্ট ছেলে মেয়েগুলো, কি সুন্দর তাদের মুভমেন্ট, এইসবই দেখছিল। আচমকা চারপাশ থেকে অন্ধকার হয়ে অডিটোরিয়ামে ব্যাকগ্রাউন্ডের ফোকাসড অন হয়ে গেল এবং কিছু ভিজুয়ালিটি সামনে এলো। কমেন্টেটার সামনে চলে এসে বলল, ওয়েলকাম টু দ্য ইভিনিং। আজকে আমাদের কোম্পানির সব থেকে সেরা ইভেন্ট পাবলিশড হতে যাচ্ছে, আর আমরা আজ ইন্ট্রোডিউসড করিয়ে দিতে চাই আমাদের প্রথম শর্ট টেলিগ্রাফিক মুভি, যেটা আমরা কার্টুন ক্যারেক্টার দিয়ে ফুলফিল করেছি। এই প্রজেক্টের মধ্যে যার নিরলস পরিশ্রম আমাদেরকে এত দূর এগোতে সাহায্য করছে, সে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি নম্রতা, আমাদের প্রিয় নম্রতা। এরপর নম্রতার দিকে একটা স্পটলাইট পড়তেই নম্রতা ঘর ভর্তি তালির মধ্যে দিয়ে উঠে গেল সোজা স্টেজের মাঝখানে। পল্লবী তাকিয়ে তাকিয়ে ভাবলো, মেয়েটা কত স্মার্ট। হ্যাঁ, আমি ওর বন্ধু, এটা ভাবাই যায় না। কত সুন্দরভাবে উঠে চলে গেল। এরপর নম্রতা ব্রিফ করতে থাকলো তার গল্প সম্পর্কে, আর তার পিঠের পেছনের ভিজুয়ালে ফুটে উঠতে থাকলো এই ক্যারেক্টারের বিভিন্ন কার্টুন পিকচার। যেখানে নম্রতা ব্রিফ করতে শুরু করেছিল, কোথাও না কোথাও গিয়ে তার প্রিয় পল্লবীর সাথে দেখা হওয়া এবং তারপর থেকে তাদের জীবনের উত্থান পতনের নানা গল্প কাহিনী, যেটা রূপকার সে নিজেই। পল্লবী প্রায় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো এইসবের দিকে। সে ভাবতেই পারছিল না তারা এতটা সময় একসাথে কাটিয়ে ফেলেছে, তাদের জীবনে এত কিছু ঘটনা ঘটে গেছে। অন্য কেউ হলে হয়তো রাগ করতো, ভাবতো প্রাইভেসি উল্লঙ্ঘন হয়েছে, কিন্তু পল্লবীর ক্ষেত্রে সেটা মনে হলো না। তার মনে হলো জীবনের এত সুন্দর মিষ্টি জার্নিটার মধ্যে দিয়ে সে হেঁটেছে, সে উপলব্ধিই করতে পারিনি। আর যখন উপলব্ধি করলো, সেটা বিশ্বের দরবারে চলে এসেছে। যাকগে, যেটা হয় ভালোই হয়, আর যেটা হচ্ছে ভালোর জন্যেই বোধহয় হচ্ছে। এই ভেবে এক গাল হাসি ছড়িয়ে পড়ল পল্লবীর সারা মুখে। এরপর সবাইকে অবাক করে দিয়ে নম্রতার দৃঢ় ঘোষণা, এখন আপনাদের সামনে আমি সেই ক্যারেক্টারকে আনতে চাই যার থেকে অনুপ্রাণিত হয়ে এই গোটা গল্প কাহিনী লেখা হয়েছিল এবং লেখা চলবে হয়তো গোটা জীবন জুড়ে। সেটা আর কেউ না, ডক্টর পল্লবী, আমার বন্ধু। আমার জীবনের, আমার বাবা মা দাদা বৌদির পর যদি আমার নিঃশ্বাস প্রশ্বাসের কেউ দাবিদার হয়, এই মানুষটাই আমার বেস্ট ফ্রেন্ড, ডক্টর পল্লবী। পল্লবী কেমন যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেল। সে কি এতটা সত্যি ইম্পর্ট্যান্ট? একদিন তো তাকে কেউ ইম্পর্টেন্সই দেয়নি, যাকে সারা জীবন এত ভালোবেসেছে,
যার জন্য সারাটা জীবন নিজেকে একা করে দিয়েছে। সমাজ, সংসার, আত্মীয়-স্বজন, ভাই, বন্ধু, বাবা-মা সবকিছু থেকে নিজেকে সরিয়ে দিয়েছিল। সেও সবার সামনে পরিচয় দিতে ভয় পেয়েছিল, কুণ্ঠাবোধ করেছিল। কেন? না তার কোনো স্মার্টনেস নেই, বিশেষ কোনো গুণ নেই। এমবিবিএস এর বসে এগোতে পারল না। সেই, সেই অপরাধবোধে ভুগতে, ভুগতে একদিন পল্লবী নিজের মধ্যে থেকে নিজে হারিয়ে গিয়েছিল, ফুরিয়ে গিয়েছিল। শুধু বেঁচে ছিল, কিন্তু বাঁচেনি আর। আর আজ সেই পল্লবী এত গুরুত্বপূর্ণ একটা মানুষের কাছে, তার বেঁচে থাকার ইন্ধন। হা ভগবান! কোথা থেকে কি আসে কেই জানে। এই ভাবতে ভাবতেই পল্লবী খানিকটা চুপ করেই বসেছিল। এরপর স্পটলাইট এসে পড়ল তার উপর, আর নম্রতা সোজা হেঁটে চলে এলো স্টেজ থেকে তার কাছে, হাত বাড়িয়ে দিল তার দিকে, দিয়ে বলল, ডাক্তারবাবু আসুন, আপনার সাথে যে সবার দেখা হওয়া খুব দরকার, চলুন। এই বলে দুজন হাত ধরাধরি করে স্টেজে উঠল, আর সবার সামনে আলাপ করিয়ে দিল ডক্টর পল্লবীকে। হ্যাঁ, এই হলো সেই ডক্টর পল্লবী, যে না থাকলে বোধহয় নম্রতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা পেতেন না। আর যাকে নিয়ে আপনারা এত কিছু বলছেন, সে হয়তো বাঁচতই না, যদি না ডক্টর পল্লবী মুখার্জি আমার জীবনে সেদিন আসতেন। আমি বোধহয় কোথায় ফুরিয়ে যেতাম, শেষ হয়ে যেতাম, কখনো আর উঠে দাঁড়াতে পারতাম না। নিদেন পক্ষে হয়তো আমার নিথর শরীরটাই আমার বাবা মা পেত। কিন্তু ভগবানের অনেক দয়া, কোথাও বোধহয় আমার বহু জন্মের পুণ্য ফল ছিল। সেই ফল হিসেবেই ঈশ্বর আমার জীবনে ডক্টর পল্লবী মুখার্জিকে পাঠিয়েছিলেন। আমি কৃতজ্ঞ সমস্ত বিশ্বের কাছে, সমস্ত সংসারের কাছে, সমস্ত শুভ শক্তির কাছে, যে আমাকে ওনাকে দিয়েছেন। আমার প্রিয় বন্ধু, আমার সব কিছু, আমার ঈশ্বরের সমতুল্যভাবে আমি কৃতজ্ঞ। আমি সবার কাছে কৃতজ্ঞ। আপনাদের সবার শুভ কামনার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। এই হলো ডক্টর পল্লবী মুখার্জি, আমাদের কেন্দ্রীয় চরিত্র, যাকে ঘিরে এত কিছু এগিয়েছে। প্লিজ ক্ল্যাপ, প্লিজ ক্ল্যাপ ফর হার। এই বলতেই নিস্তব্ধ হয়ে থাকা সেই প্রেক্ষাগৃহ হাতের তালিতে ফেটে পড়ল। কেউ কেউ বলেই ফেলল, এখনো পৃথিবীটা ফুরিয়ে যায়নি, এখনো ভালো মানুষ শেষ হয়ে যায়নি। হুম, আমরা হয়তো অতটা ভালো কিছু করিনি, তাই এরম একটা মানুষকে পাইনি। কিন্তু যে পেল, সে যত্ন করে রাখলেই হয়। ওরা ভালো থাকুক। এই বলে মোমেন্টোটা তাদের হাতে ডিরেক্টর সাহেব তুলে দিলেন একসঙ্গে। এরপর কেটে গেছে বহু দিন, বহু মাস, বহু বছর। এরপরটা হয়তো খুব ভালো করে কেটেছে, কখনো ওঠানামার মধ্যে দিয়ে কেটেছে। কিন্তু একটা জিনিস আমরা বুঝে গেলাম, যে একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আদারওয়াইজ বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড না হলেও, যেখানে ভালোবাসা, প্রেম ইত্যাদি হেরে যায়, সেখানে কিন্তু বন্ধুত্ব বারবার জিতে যায়। আর বন্ধুত্ব বারবার জিতে যায় বলেই কিন্তু পৃথিবীর এতগুলো সম্পর্কের রসায়নের মধ্যে একটা সম্পর্কের রসায়ন কিন্তু অনন্ত, সে হলো বন্ধুত্ব। তো আমাদের কাছে শুধু ভ্যালেন্টাইন্স ডে বা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন একজন প্রেমিক প্রেমিকার সেলিব্রেশন নয়, একজন প্রিয় বন্ধুর সাথে একজন প্রিয় বন্ধুরও সেলিব্রেশন। কারণ মধ্যিখানে যদি কেন্দ্রবিন্দুতে ভালোবাসাই ইম্পর্টেন্ট হয়, তাহলে ফ্যান্স অ্যান্ড ফ্রেন্ডস কথা সেই একই। যেভাবে তা পাওয়া যায় তাই রিসিভ করুন, আর নিজের মানুষের সাথে, নিজের পরিবারের সাথে, নিজের বন্ধুর সাথে ভালো থাকুন, আর সব্বাইকে ভালো রাখুন। থ্যাংক ইউ।